নমস্কার। আজ আবারও জেলার খবরের পাতায় আমি দিশা আরও একটি নতুন লোকসভা কেন্দ্র নিয়ে চলে এসেছি। আজ আমরা যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটিও এই রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে দেখতে গেলে এক তাৎপর্যপূর্ণ লোকসভা কেন্দ্র। আজ আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র। তবে একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, এই জয়নগর নামটা শুনতে আপনাদের মাথায় কি কিছু এসেছে সেটা জানবো আপনার কাছ থেকে। তবে সেই সাথে সাথে যেমনটা আজকের আমাদের আলোচ্য বিষয় এই জয়নগর লোকসভা কেন্দ্র, তো এই জয়নগর লোকসভা কেন্দ্রে কি কি বিগত দিনে ঘটেছে আর কিসের নিরিখে এবার এই জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে, সে সমস্ত কিছুর বিষয়ে আজ আমরা বিস্তর আলোচনা করব। তবে আলোচনার শুরুতে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই জয়নগর লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে একেবারে অন্তিম পর্যায়ে, অর্থাৎ সপ্তম দফায় এই জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে, যার তারিখ হচ্ছে জুন মাসের 1 তারিখ। আর স্বাভাবিকভাবেই বাকি অন্যান্য লোকসভা কেন্দ্রগুলোর মতোই এই জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কিন্তু একেবারেই জুন মাসের 4 তারিখে হবে। আর তখনই আমরা জানতে পারবো এই জয়নগর লোকসভা কেন্দ্রের সিংহাসন আসলেই কার দখলে গেল। এই জয়নগর লোকসভা কেন্দ্র এখানেও কিন্তু বহু ধরনের পালাবদল হয়েছে, অর্থাৎ দলীয় পালাবদল। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে এই জয়নগর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা কিন্তু এক বিরাট ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থেকেছেন। যেমনটা শাসনের পরিবর্তনের সাক্ষী থেকেছেন, তেমনটাই শাসক পরিবর্তনেরও কিন্তু সাক্ষী থেকেছেন। তো এই যে দেখা যাচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা কেন্দ্রগুলি, তার মধ্যে যেই বিধানসভা কেন্দ্রটি এই মুহূর্তে অর্থাৎ বর্তমান সময়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত নয়, সেটি হচ্ছে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র। নামটা শুনে নিশ্চয়ই আপনারা বহু কিছু কিন্তু এই মুহূর্তে নিজেদের মাথায় ছবি হিসেবে দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই জয়নগর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে এখানে কিন্তু তা শাসন বিস্তার করতে শুরু করেছিল কংগ্রেস, আর তারপরেই সেই জয়নগর লোকসভা কেন্দ্রের থেকে সেই আশীর্বাদের হাত তুলে নিয়ে সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি। আর সময়ের সাথে সাথে সেই রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টিও কিন্তু কোথাও একটা দুর্বল হতে শুরু করে এবং আধিপত্য বিস্তার করতে শুরু করে সোশ্যালিস্ট ইউনিটি অফ ইন্ডিয়া। আর ঠিক সেভাবেই সেই দলও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আধিপত্য থেকে কিন্তু সরে যেতে শুরু করে। আর তারপরে বর্তমানের সঙ্গে তালে তাল মিলিয়ে এই মুহূর্তে এই জয়নগর লোকসভা কেন্দ্রে নিজেদের আধিপত্য বিস্তার করে সেটি বজায় রেখেছে তৃণমূল। তো সেই ক্ষেত্রে আজ এই জয়নগর লোকসভা কেন্দ্র নিয়ে থাকছে চুলচেরা বিশ্লেষণ। আর আজ আবারও আমি একা নই, আমার সঙ্গে থাকছেন আমার সহকর্মী সত্যজিৎ পাল। তো সত্যজিৎ পালের সাথে আমরা তো কথা বলবোই, তবে তার আগে কিসের নিরিখে মূলত এই জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে সত্যজিৎ দা, তোমার কাছ থেকে সবার আগে জানতে চাইবো। দেখো, সবার আগে ভোটের নিরিখের আগে একটা কথা বলবো যে জয়নগর লোকসভা কেন্দ্রের ইতিহাসটা কিন্তু জেনে রাখা দরকার। তার কারণ এই জয়নগর লোকসভা কেন্দ্র কখনো কংগ্রেসের হাতে ছিল, কখনো বামেদের হাতে ছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 1980 সাল থেকে 2009 পর্যন্ত কিন্তু এই জয়নগর লোকসভা কেন্দ্র কিন্তু দখলে রেখেছিল এসইউসিআই। এসইউসিআই কিন্তু একটা সময় বামফ্রন্টের একটা শরিক ছিল, যার ফলে কিন্তু তারা ছিল। এইবার দেখো 2009-এর আগে যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন রাজ্য জুড়ে পরিবর্তন ঢেউ, এরপর যে 2009 সালে যে লোকসভা নির্বাচন, সেখানে এসইউসিআই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে, যার ফলে এই আসনে জয় পায় এসইউসিআই। এবং তারপরেই আমরা জানি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অনেক দল, কংগ্রেস দল ভেঙেছে, সিপিএম ভেঙেছে, তো এসইউসিআই কিন্তু ভাঙতে শুরু করে, যার ফলে 2014-তে প্রথমবারের মতো এই আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। তখন আর জোট ছিল না, ফলে যেখানে বামফ্রন্টের প্রবল হওয়া, সারা রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায়, কিন্তু এই জয়নগর কিন্তু একটা সময় ছিল এসইউসিআইয়ের গড়। আমরা জানি এসইউসিআইয়ের সাংসদ ছিলেন 1980 থেকে 2009 পর্যন্ত সনৎ কুমার মণ্ডল।
তো পাশাপাশি 2009 সালে এখান থেকে জেতেন তৃণমূলের শরিক হিসেবে ডক্টর তরুণ মণ্ডল। তো স্বাভাবিকভাবেই এখন তৃণমূলের জয় জয়কর, তৃণমূলের সংগঠন অত্যন্ত মজবুত। উল্টো দিকে দেখো এসইউসিআই কিন্তু বাংলা থেকে তো হারিয়ে গেছে, এই জয়নগরও তেমন কোনো সংগঠন নেই, কিন্তু বামদের প্রবল হাওয়াতেও কিন্তু এসইউসিআই নিজেদের সংগঠন কিন্তু বজায় রেখেছিল এই জয়নগরে। তো এই যে এই বিষয়টা, এই যে একটা সময় যে দলটি সর্বাধিক শক্তি প্রদান করার মতো ক্ষমতা রেখেছিল, সেইখানে আজ সেই দলই একেবারে বিলুপ্ত, মানে এই জিনিসটা কেন দেখা যাচ্ছে? দেখো এর অনেকগুলো কারণ রয়েছে। এবার আরও কিছুটা যদি বলি, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তো বড় শরিক তো ছিল সিপিআইএম, পাশে ছিল ফরওয়ার্ড ব্লক ছিল, আরএসপি ছিল, সিপিআই ছিল। তো এরা কিন্তু কিছু কিছু বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র থেকে জিতে আসতেন, কিন্তু প্রধান শরিক মানে কলকাঠিটা নাড়তো কিন্তু সিপিএম। তো যার ফলে বড় শরিক হিসেবে তাদের যে আধিপত্য, এই যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর ছোট শরিক দলগুলো, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এরা কিন্তু মাঝে মাঝে বিক্ষুব্ধ হয়ে উঠতো। তৃণমূল কংগ্রেস যেমন সরাসরি বিরোধিতা করতো, কংগ্রেস বিরোধিতা করতো, সেই বিরোধিতা কিন্তু জোটের অন্দরেই দেখা গিয়েছিল। যার ফলে আমরা 2009 তো পরিবর্তন দেখলাম। তোমার বিশেষ করে তৃণমূল এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করায় প্রায় 26টা সিট জয় পেয়েছিল। যার ফলে কিন্তু দেখো 2011-তে পরিবর্তনের পর সিপিএম তো ভেঙেছে, তাদের সংগঠন একেবারে দুর্বল। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যাদের ছোটোখাটো মিটিংয়েও কিন্তু প্রচুর সংখ্যক লোকজনের সমাগম হতো, অনেক জনপ্রতিনিধি ছিল, তারাও কিন্তু শূন্যে নেমে গেছে। ফলে এই যে শাসক, এই যে সিপিএমের আধিপত্য ছিল জোটের মধ্যে, তো যার ফলে কিন্তু এই ছোট দলগুলো কিন্তু বিক্ষুব্ধ মাঝে মাঝে হতো, যার ফলে কিন্তু পরিবর্তন হয়েছিল। নইলে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটের জন্য কিন্তু এই পরিবর্তন সম্ভব ছিল না। এই বিক্ষুব্ধটা অন্যতম কারণ ছিল। আর তারপরেই আমরা দেখেছি দল ভাঙতে শুরু করা, নেতৃত্বের অভাব, এবং সিপিএম কংগ্রেস যেমন শূন্য নেমেছে, এসইউসিআই তো ছোট দল, তাদের শুধুমাত্র এই জয়নগরটাই তাদের হাতে ছিল, তারা শূন্য হয়ে গেছে এবারে। তো একেবারে আমরা যখন আধিপত্য বিস্তারের কথা বলছি, তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এবার 2024-এর ক্ষেত্রে এই আধিপত্য বিস্তার করার সম্ভাবনা কার বেশি প্রবল থাকছে। আমরা একবারে দেখে নেব 2024-এর প্রার্থী তালিকা। তো সত্যদা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা যে 2024-এর প্রার্থী তালিকা দেখলাম, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে? আমরা জানি যে প্রতিমা মণ্ডল এর আগের থেকেই কিন্তু এখানে তার শাসন ব্যবস্থা এখনো অক্ষত রেখেছেন, তো সেই ক্ষেত্রে এবারও তাকে প্রার্থী করা হয়েছে। তো আর বাকি যারা রয়েছে, এই যে বিজেপি, সিপিআইএম এবং এসইউসিআই প্রার্থী যারা রয়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই বর্তমানের যে শাসক প্রতিমা মণ্ডল, তার সাথে আমরা যদি কম্পেয়ারটা করি, তাহলে কি মনে হচ্ছে এখন কার পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা? আবার বল, এই জয়নগর লোকসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। তো দক্ষিণ 24 পরগনার সাংসদ, দক্ষিণ 24 পরগনা জেলার আধিপত্য তৃণমূল কংগ্রেসের কিন্তু বজায় আছে। আর এই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাংসদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই এই জেলার সংগঠন অত্যন্ত মজবুত। আরেকটা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ট্রাস্টেড যদি বলি, তাহলে তিনি এক হচ্ছেন শওকত মোল্লা, যিনি কিন্তু এই ক্যানিং পূর্বের বিধায়ক, এবং ক্যানিং পূর্ব এই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত। এখানে অনেকটা কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে, ক্যানিং পূর্ব বলবো, ক্যানিং পশ্চিম, মগরাহাট, তো অনেক সংখ্যালঘু ভোটার রয়েছেন এই জয়নগর কেন্দ্রে। ফলে স্বাভাবিকভাবেই পাল্লা ভারী অনেকটাই তৃণমূল কংগ্রেসের দিকে। দেখো উল্টো দিকে যদি দেখি, এসইউসিআই কিছু ভোট ব্যাংক রয়েছে, সিপিএমের ভোট ব্যাংক রয়েছে, বিজেপির সংগঠন দক্ষিণ 24 পরগনায় অত্যন্ত দুর্বল, বিশেষ করে সংখ্যালঘু ভোট থাকায় আরও বেশি বিজেপির সংগঠন দুর্বল। আরেকটা কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা বিরোধীদের অভিযোগ যে তার যে রাজনৈতিক দক্ষতা বলো বা এই যে সংগঠন পরিচালনা, এটা কিন্তু তিনি অত্যন্ত শক্ত হাতে করেন, যার ফলে কিন্তু বিরোধীরা এই জেলায় অন্তত সেভাবে দাঁত ফোটাতে পারেনি। আর এই জয়নগর লোকসভা কিন্তু ঠিক শক্ত হাতেই মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস, এটাই স্বাভাবিক।
আর বিজেপির সংগঠন দুর্বল থাকায় অশোক কান্ডারি কতটা লড়াই দিতে পারবেন, তিনি আদৌ লড়াই দিয়ে কতটা বিজেপিকে করতে পারবেন সেটা তো ভোটের ফলাফল দেখা যাবে। কিন্তু লড়াই বিজেপি ভার্সেস তৃণমূল, এবং তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকবে এই জয়নগরে। একেবারেই। তো তৃণমূল কংগ্রেসের সংগঠন এতটাই শক্তিশালী, আর তার কিন্তু প্রমাণ আমরা 2019-এর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেও কিন্তু দেখেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এই 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল কি বলছে। দেখা যাক এই জয়নগর লোকসভা কেন্দ্রে মূলত কিসের নিরিখে ভোট হতে চলেছে, অর্থাৎ মূলত কোন বিষয়গুলোকে এবার আমাদের বর্তমানের দলীয় প্রার্থীরা হাতিয়ার করতে চলেছে। সত্যদা, তোমার কাছ থেকেই জানবো, এই যে এবার মূলত জয়নগর লোকসভা কেন্দ্রে কি কি ইস্যুগুলো এবার হাতিয়ার হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, জয়নগরে দক্ষিণ 24 পরগনায় যেটা বিরোধীদের অভিযোগ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ, যে পুলিশ প্রশাসন এক কথায় দলদাস হিসেবে কাজ করে, কিন্তু বারবার সামনে এসছে অনেক বিষয়। তো স্বাভাবিক আইন শৃঙ্খলা কিন্তু অত্যন্ত খারাপ। শুধু বিরোধী নয়, শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দলেও কিন্তু অনেক নেতা বলি হন। আমরা জয়নগরে কিছুদিন আগে একটা কাণ্ড দেখেছিলাম, যে গোটা বাংলা কিন্তু তোলপাড় লেগেছিল। ফলে আইন শৃঙ্খলা কিন্তু সমস্যা রয়েছে। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রধান দাবি থাকবে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক হওয়া। এরপরেই তোমার সোর্স অফ ইনকাম তো একটা রয়েছেই, বেকারত্ব সমস্যা বাংলার, পাশাপাশি যে দুর্নীতির অভিযোগগুলো, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পার্শ্ববর্তী জেলার উত্তর 24 পরগনা জেলার যে সন্দেশখালী, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি তোমার আরেকটা যেটা বলবো, যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের প্রধান হাতিয়ার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এবং সিএএ এবং এনআরসি, এই নিয়ে কিন্তু দেখো প্রত্যেকটি জনসভায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক বিবৃতি দিচ্ছেন। আরেকটা লক্ষণীয় বিষয় দেখো, এবারে লোকসভা নির্বাচনে শহর কেন্দ্রিক যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, মেন শহরে কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো পথসভা করেছেন, কিন্তু সেরকম জনসভা করেনি। তিনি জনসভা করেছেন শহর থেকে একটু ব্যাকওয়ার্ডে। তো স্বাভাবিকভাবেই দেখো, শহরের মানুষকে কিন্তু, যদি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলবো, শহরের মানুষ তো অনেক বেশি সচেতন, সুতরাং এখানে জনসভা দিয়ে বেশি জনসভা করে মানুষকে সেভাবে প্রভাবিত করা সম্ভব নয়। যেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী শহর থেকে পার্শ্ববর্তী জায়গাগুলো জনসভাগুলো বেশি করছেন। তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্ল্যানিং করেই করছেন। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস গ্রামকে বেশি করে এবারে হাতিয়ার করতে চাইছে। তো এই যে জয়নগর লোকসভা কেন্দ্রটি, এটি কিন্তু মূলত তপশিলি জাতি উপজাতিদের জন্যই সংরক্ষিত। তো সেই ক্ষেত্রে এই যে তুমি একটু আগে বলে সিএ এর বিষয়টা, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এই সিএ বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তো সেই ক্ষেত্রে কি মনে হয় এই তপশিলি জাতি উপজাতির যারা ভোটদাতারা রয়েছেন, তারা কি মূলত শাসক দলের পক্ষে যেতে চলেছেন, নাকি তারা মানে বিরোধীদের পক্ষেই তাদের মতদান করতে চলেছে? সিএ নিয়ে সবচেয়ে বেশি প্রভাবিত যদি উৎসাহিত বলি, তো সেটা যে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তো মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের ঠাকুর, যিনি বলে শান্তনু ঠাকুর, তিনি তো বর্তমানে বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি যেহেতু বিজেপিকে প্রেজেন্ট করছেন, তো মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে দেখো, তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংকটা, সেটা কিন্তু তোমার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সরাসরি পায় তৃণমূল কংগ্রেস শাসক দল। পাশাপাশি আরও যে কিছুটা ভোট পান, তো সেটা তারা তো পাবেনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ইস্যুগুলো সামনে আসছে এবার, তো এটা কিন্তু তৃণমূল কংগ্রেস যে সিএর যে বিরোধিতা, এখানে প্রধান কারণ সিএ নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু হয়তো সংখ্যালঘুদের কিছুটা প্রভাবিত করার চেষ্টা করছেন, যে সিএ কার্যকর হলে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, বা এনআরসি হলে তাড়িয়ে দেওয়া হবে, এই বিষয়টাকে তুলে আনার চেষ্টা করছেন। কিন্তু সিএ এর ইস্যু কিন্তু পুরোপুরি আলাদা। সিএতে বলা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার, কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে কিন্তু প্রচারের আলোয় নিয়ে এসছেন অন্যভাবে। তিনি তার রাজনৈতিক দক্ষতা, যদি বলো রাজনৈতিক কুশল এটা বলা যেতে পারে, এটা কিন্তু দারুণভাবে ব্যবহার করছেন প্রত্যেকটি জনসভায়। ফলে মানুষ প্রভাবিত হতে বাধ্য। দেখো, একই কথা একই জনসভায় তিনি বারবার মানুষকে বলার চেষ্টা করতে, মানুষ
একবার তো বুঝবেন, তো স্বাভাবিকভাবেই সুফল কিছুটা ভোগ করতেই পারে তৃণমূল কংগ্রেস। তো এই জয়নগর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে যারা বিধায়করা রয়েছেন তারা মূলত কতটুক তাদের প্রভাব বিস্তার করেছেন তাদের বিধানসভা কেন্দ্রগুলোতে, সেদিকেও আমরা খানিকটা নজর রাখবো। আর এটিও আমরা আমাদের সত্যদার কাছ থেকেই জানবো যে এই 2021-এর বিধানসভার ফলাফল কি বলছে। দেখো, একটা সময় এই জয়নগর লোকসভা কেন্দ্রের কিন্তু বামেদের শরিক ছিল এসইউসিআই, এবং বামেদের সমর্থন নিয়ে কিন্তু এসইউসিআই এখান থেকে বারবার কিন্তু কখনো বিধায়ক কখনো সাংসদ দিল্লিতে বা কলকাতায় পাঠিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এসইউসিআইয়ের একটা বিপুল ক্ষমতা ছিল একটা সময়। এরপর 2009 সালে এসইউসিআই বামফ্রন্টকে ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করে। সেইবার কিন্তু দেখো প্রধান বিরোধী ছিল, সেবার কিন্তু এসইউসিআই জিতে আসে এবং প্রধান বিরোধী হয় সিপিএম। তারপর যদি দেখি 2014 লোকসভা নির্বাচন, সেবারে কিন্তু এসইউসি কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেনি, তৃণমূল আলাদা প্রার্থী দেয়। এখানে কিন্তু প্রধান বিরোধী হিসেবে উঠে আসে আবার সিপিএম। এসইউসি কিন্তু নেমে যায় 4 নম্বরে। কিন্তু তারপর যে 2019-এর লোকসভা নির্বাচন যদি দেখি, সেখানে কিন্তু এসইউসিআই তো অনেক পেছনেই, পাশাপাশি সিপিএমও পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। কারণ বিজেপি তাদের সংগঠন অনেকটা মজবুত করেছে, এবং এই মুহূর্তে যদি বলবো বিজেপি অনেকটা তৈরি দল। দেখো 2019 সালে যে লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু বিজেপির সেভাবে নেতা ছিল না। রাজ্য সভাপতি যদি বলি দিলীপ ঘোষ ছিলেন, রাহুল সিনহা, হাতে গোনা কয়েকজন। কিন্তু 18 জন সাংসদ জেতার পর বিজেপিতে কিন্তু নেতা তৈরি হয়ে যায় বেশ কিছু। তারপর দেখেছি আমরা 21-এর ফলাফলে সেখানেও 77 জন বিধায়ক জেতেন। ফলে বিজেপি কিন্তু এবারে অনেকগুলো নেতা বলবো, অনেক নেতা পাশে শুভেন্দু অধিকারী একজন শক্ত বিরোধী দলের নেতা, যিনি বারে বারে রাজ্য সরকারকে নাজেহাল করে চলেছেন। ফলে সেদিক দিয়ে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু অনেকটা তৈরি দল, অনেকটা তৈরি, অনেকটা মজবুত, অনেকটা শক্তিশালী। পাশাপাশি রাজ্যের শাসক দল অনেকটা বেকায়দায়, অনেকগুলো দুর্নীতি ইস্যুতে, যদি বলি আইন শৃঙ্খলা ইস্যুতে অনেক বেকায়দায়। ফলে বিজেপিকে কিন্তু একটা ভালো অবস্থায় রয়েছে। কিন্তু জয়নগর লোকসভা কেন্দ্র, যেখানকার তোমার যদি আমরা দেখি গোসাবা বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, গত বিধানসভা নির্বাচনে এখান থেকে বিপুল ভোটে জয় পায়। পাশাপাশি বাসন্তী থেকে একসময় আরএসপির গড় ছিল, কিন্তু এই বাসন্তীও কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছিল। যে কুলতলি বিধানসভা কিন্তু এখানেও জয় পায় তৃণমূল কংগ্রেস। জয়নগর এখান থেকেও জয় পায় তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ক্যানিং পশ্চিম কিন্তু প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোটার রয়েছেন। ফলে এই কেন্দ্রের জয়ের ব্যবধান কিন্তু অনেকটা বাড়িয়ে নেয়। এরপর ক্যানিং পূর্ব আমরা জানি এখানকার বিধায়ক শওকত মোল্লা, তিনি অত্যন্ত প্রভাবশালী একজন নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনিও কিন্তু এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে গেছেন। এছাড়া মগরাহাট পূর্ব, এখানে কিন্তু প্রচুর সংখ্যালঘু ভোটার রয়েছেন। ফলে সংখ্যালঘু ভোটার কিন্তু এই জয়নগর লোকসভা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন। বিজেপিকে এখান থেকে ভালো ফল করতে হলে সংখ্যালঘু ভোটে থাবা বসাতেই হবে, যেটা কিন্তু এক কথায় বিজেপির পক্ষে কঠিন বলা চলে। তো সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি এই লোকসভা কেন্দ্রে। বলবো বিজেপি যদি এবারে লোকসভা নির্বাচনে বাংলা থেকে যদি ভালো ফল করতে না পারে, তৃণমূল কংগ্রেস থেকে বেশি সাফল্য না পায়, তাহলে বুঝতে হবে যে এই বাংলার রাজনীতি অন্তত বিজেপির জন্য নয়। দেখো এই যে জয়নগর এই বিজেপির কথা যদি বলি, যে 30% ভোট, যে সংখ্যালঘু ভোট, সেই ভোটকে সাইডে রেখে অন্য সম্প্রদায়ের ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করা, এইভাবে কিন্তু ক্ষমতায় আসা সম্ভব নয়। তখন বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে 30%, 5% ভোটের মতো কিছুটা পার্সেন্টেজ ভোট নিজেদের মধ্যে আনতেই হবে। তার কারণ দেখো, নইলে যদি বলতে হবে যে রাজ্য সরকার যার যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমানুষের কিন্তু ক্ষোভ রয়েছে। তো এই ক্ষোভ যদি বিজেপি নিজেদের ভোট ব্যাংকে না নিয়ে আসতে পারে, তাহলে বুঝতে হবে বাংলার রাজনীতি বিজেপির জন্য নয়। তার কারণ দেখো, মানুষের ক্ষোভ তো রয়েছে, তো ক্ষোভ প্রশমিত করার জন্য তো প্রধান বিরোধী দলকে ভোট দিবে। কারণ একটা সম্প্রদায়ের ভোটে পাওয়ার আশা বিজেপি যদি না করে, তাদের বিরুদ্ধে যে বিজেপি বারবার তাদের প্রচারে ইস্যু করে তোলে, তো সুতরাং সংখ্যালঘু ভোট তো মুখ ফিরিয়ে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাহলে বুঝতে হবে যে বাংলার রাজনীতি বিজেপির জন্য নয়। বিজেপিকে বাংলায় ভালো ফল করতে গেলে সংখ্যালঘু ভোটে কিন্তু ভাগ বসাতেই হবে। তো স্বাভাবিকভাবেই আমি বলবো যে বিজেপির নেতৃত্বের এটা নিয়ে অন্তত ভাবা উচিত যে বাংলায় নেহাত কম নয়, 35% ভোট অনেকটা ভোট। এই ভোট কিভাবে নিজেরা নিজের পকেটে নিয়ে আসবে, সেদিকে বিজেপির অবশ্যই নজর দেওয়া উচিত। কারণ বাংলার মানুষ কিন্তু একটা পরিবর্তন চাইছে। কারণ শাসক দলের অনেক দুর্নীতি সামনে এসছে, আইন শৃঙ্খলার পরিস্থিতিও রাজ্যের অত্যন্ত খারাপ। ফলে স্বাভাবিকভাবেই এই ক্ষোভ মানুষ তার নিজেদের প্রকাশ কিন্তু ভোট বাক্সেই করবেন। আর সেটাকে বিজেপিকে গ্রহণ করার জন্য পদক্ষেপ কিন্তু নেওয়া দরকার, বিশেষ করে সংখ্যালঘু ভোটও নিজেদের দিকে টানার জন্য কোনো পদক্ষেপ নেওয়া দরকার। একেবারেই। তো
এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় জয়নগর লোকসভা কেন্দ্র। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই জয়নগর লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু বহু ইস্যু রয়েছে যেগুলো যথেষ্ট আমাদের দলীয় প্রার্থীদের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য এবারের ভোট যুদ্ধে। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে ভোট যুদ্ধ সেটি কোন পথে চালিত হয়, আর এই জয়নগর লোকসভা কেন্দ্রের এই ভোট যুদ্ধের ক্ষেত্রে বা বলতে পারেন এই জয়নগর লোকসভা কেন্দ্রের সিংহাসন আসলেই কার দখলে যাবে সেদিকেই নজর থাকবে আমাদের। একেবারেই আমরা সেই বিষয়েও জানতে পারবো একদম শেষে, অর্থাৎ জুন মাসের 4 তারিখ। সেই সাথে আমি দিশা আগামীকাল আরও একটি লোকসভা কেন্দ্র নিয়ে এই চুলচেরা বিশ্লেষণ একেবারে গ্রাউন্ড জিরো থেকে নিয়ে হাজির হয়ে যাব ঠিক সন্ধে 6টায়।